কলকাতার মেয়ে অঞ্জলির বিয়ে হয় বর্ধমানে। তাই ইচ্ছে করলেও বাপের বাড়ি চলে আসা যায় না। তাছাড়া বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, তাদের একমাত্র ছেলের বউ। তারা অঞ্জলিকে খুব ভালোবাসেন। তার থেকেও বেশি ভালোবাসেন আদরের একমাত্র নাতনিকে, যার বয়স মাত্র 5 বছর। আধো আধো কথা দাদু ঠাম্মির মন জয় করে নিয়েছে। অঞ্জলিও বাবা মায়ের একমাত্র মেয়ে। অঞ্জলির মা অর্পিতার একটুও ইচ্ছে ছিল না এত দূরে মেয়ের বিয়ে দেওয়ার। ভেবেছিলেন কাছে পিঠে যদি কোথাও সম্বন্ধ করা যায় তাহলে মাঝে মাঝে যাতায়াত করা যাবে। কিন্তু কথায় বলে, যার যেখানে চাল দেওয়া থাকে বিধাতার লিখন খণ্ডা বেঁকে। তাই অবশেষে রাজি হয়ে যায়। জামাই ব্যাংকের ম্যানেজার, ছোট পরিবার, এমন সম্বন্ধ কি সচরাচর পাওয়া যায়? তাই অঞ্জলির বাবা দ্বিমত না করে বর্ধমানে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। সেদিন প্রতাপ অফিস থেকে ফিরলে অঞ্জলি বলে, এই রবিবার আমাকে একটু বাপের বাড়ি নিয়ে যাবে? অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি, শুধু ফোনেই কথা। অবশ্য মামনি বাপির অর্থাৎ প্রতাপের বাবা মা একটু অসুবিধা হয়ে যাবে। রবিবার চলে আসবো, বাবাকে বলবো দিয়ে যাবে। যাবে গো? প্রতাপ বলল, আচ্ছা ঠিক আছে, যাব। কথাটা শোনা মাত্র অঞ্জলির মেয়ে লাফাতে লাফাতে বাবার কোলে উঠে পড়ল। কি মজা, দাদির বাড়ি যাব। আবার বাবার কোল থেকে নেমে ছুটল ঠাম্মির ঘরে। আমরা দাদির বাড়ি যাব, তোমায় নিয়ে যাব না। অঞ্জলি শাশুড়ির ঘরে মেয়েকে ডাকতে আসলে শাশুড়ি বলেন, কি বৌমা, বাপের বাড়ি যাচ্ছ? কবে আসবে তুমি? বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তার কি করা যাবে, তোমারও তো মায়ের জন্য মন কেমন করে। ঠিক আছে, যাও, তবে এই বুড়িটাকে ভুলে যেও না। অঞ্জলি বলল, মা আপনি না, আমি চলে আসব, সব গুছিয়ে রেখে যাচ্ছি, দুবেলা ফোন করব, আপনার একটুও মন খারাপ হতে দেব না। আচ্ছা বৌমা, যাও, ঘুরে এসো। প্রতাপ মেয়ে আর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ছেড়ে পরের দিনই বর্ধমান রওনা দিল। দুদিন থাকার পর অঞ্জলি দেখল মেয়ে আর থাকতে চাইছে না। বারবার ঠাম্মির কাছে চলো চলো করছে। তাই দেখে অঞ্জলি মাকে বলল, আমি কাল পরশু করেই চলে যাব ভাবছি। দেখতে পাচ্ছ তোমার নাতনি থাকতে চাইছে না, শুধু ঠাম্মি ঠাম্মি করছে। অঞ্জলির মুখ থেকে এরকম কথা শুনে অর্পিতা বলল, এই তো এতদিন পরে এলি, দুদিন থাকতে না থাকতেই চলে যাবি বলছিস। দেখ যেটা ভালো বুঝিস, আমি তো আর তোকে জোর করে আটকে রাখতে পারবো না। এই জন্য বলছিলাম তোর বাবাকে এত দূরে মেয়ের বিয়ে দিও না। শুনলো কথা? শুনে অঞ্জলি বলল, মা দূরে কাছে কি আছে, আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, খুব খেয়াল রাখেন, ভালোবাসেন। তোমার জামাই, ও আজকালকার দিনের ছেলেদের মতো নয়, আমাকে কোনো কষ্ট দেয় না ওরা। একটা বিবাহিত মেয়ের এর থেকে বড় সুখ কি আছে বলো? আমি ভালো আছি এটা দেখে তোমরা শান্তিতে ঘুমোতে পারো। ঘরের কাছে বিয়ে দিয়ে যদি দেখতে ছেলেটা ভালো নয়, তখন তো সারা জীবন আমাকে তোমার কাছেই থেকে যেতে হতো। কথাগুলো অর্পিতার
খুব একটা ভালো লাগলো না। বলল, বুঝেছি, ওরা এখন তোর আপন হয়ে গেছে, তা ভালো। তবে একটা কথা বলি, ওই পরিবেশে থেকে তোর মেয়ে কিন্তু মানুষ হবে না। কলকাতার মতো সুযোগ সুবিধা কি ওই গ্রামে আছে? এখানে ভালো ভালো স্কুল আছে। শহুরে আদব কায়দায় মানুষ হলে তবেই নিজের পায়ে দাঁড়াতে পারবে। তুই প্রতাপকে বল ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসতে, যদি মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে চায় তো। মায়ের কথা শুনে অঞ্জলি হেসে ফেলল। বলল, তোমার ভুল ধারণা মা। যে মানুষ হবার সে যেখানেই থাকুক না কেন ঠিক মানুষ হবে। সমস্ত প্রতিষ্ঠিত মানুষই কি কলকাতায় থাকে? কলকাতায় যেমন সুবিধা আছে তেমনি প্রলোভনের পা দেওয়ার রাস্তাও অনেক আছে। ঠিক মতো গাইড করতে না পারলে ও ঠিক মানুষের মতো মানুষ হবে? জানো তো মা, এখন বর্ধমানেও অনেক ভালো ভালো স্কুল হয়েছে। কথাটা শেষ হবার আগেই অর্পিতা বলল, সে তুই যা বলিস বল। ওর ঠাকুমা দাদু তোর মেয়ের স্বভাব খারাপ করে দিচ্ছে। এইটুকু মেয়ে যখন যা চায় তখনই তাই কিনে দেয়। আমি তোর মেয়েকে বলেছি এত বায়না করবি না ঠাকুমার কাছে। কিছু কিনে দিলে বলবি না, লাগবে না, মা বকবে। জানিস শুনে তোর মেয়ে কি বলল? বলল, তোমার থেকে আমার ঠাম্মি অনেক ভালো। আসলে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে তো তাই। নিশ্চয়ই এসব ওনারা শেখান। তা না হলে এমন কথা ও আমাকে বলতে পারে? কথাগুলো অঞ্জলির একটুও শুনতে ইচ্ছে করছিল না। প্রসঙ্গ এড়িয়ে যাবার জন্য অঞ্জলি অন্য কথা বলতে গেলে অর্পিতা বলল, কিরে, শুনতে পেয়েছিস? কলকাতার একটা নামকরা স্কুলে মেয়েটার ভর্তি করানোর ব্যবস্থা কর। নাকি তুইও ওদের সঙ্গে থাকতে থাকতে ওদের মতো গেঁয়ো ভূত হয়ে গেছিস? অঞ্জলি ভাবছিল এসব কথার উত্তর দেবে না, কিন্তু না পেরে শেষ পর্যন্ত বলল, কেন তুমি শুধু শুধু আমার শ্বশুরবাড়ির বদনাম করছো? এগুলোরও দরকার আছে মা। নাতনি ঠাকুমা দাদুর কাছে আবদার করবে না? ওনারা ভালোবেসে কিছু একটা কিনে দেবে না? এগুলো ঠিক নয়। জানো মা, আমি কোনোদিন এই ভালোবাসাটা পাইনি। ঠাম্মি কিছু কিনে দিলে ওকে কোলে নিয়ে আদর করলে কি খুশি হয় তোমার নাতনি। ওর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আমি ভীষণ মিস করি মা আমার জীবনের ওই দিনগুলো। আমারও তো ঠাকুমা দাদু ছিলেন। ওনারা জেঠুর বাড়িতে থাকতেন। কোনো সময় আমাদের বাড়িতে থাকতে এলে কি ভীষণ চিৎকার চেঁচামেচি হতো। আমার একটুও ভালো লাগতো না, কিন্তু ছোট ছিলাম বলে কিছু বলতে পারতাম না। একবার দাদু জন্মদিনে একটা বড় পুতুল বনু কিনে এনে দিয়েছিল। তুমি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, এইটুকু মনে আছে। মা, তুমি চিরকাল ওনাদের খারাপ মানুষ বলে এসেছ, কিন্তু জেঠিমণি তো ওনাদেরকে নিজের সঙ্গেই রেখেছিলেন, সেবা যত্ন করতেন। দীপু মিঠু ওদের ঠাকুমা দাদু কত ভালোবাসতো, আর আমার দিকে কেমন একটা চোখ করে তাকিয়ে থাকতো, যেন
কাছে আসতে চাইলেও পারছেন না। মা, তুমি আমার ঠাকুমার সঙ্গে যে ব্যবহারটা করেছো, সেই ব্যবহারটা আমিও কি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে করতে পারি? ছোটরা বড়দের থেকে সব কিছু শেখে ঠিকই, কিন্তু কোনো কোনো বিষয় নিজেদের বুদ্ধিটাও কাজে লাগিয়ে ঠিক বেঠিক বোঝা উচিত। তুমি কলকাতার কথা বলছো? তোমার জামাই তো বর্ধমানে বেড়ে উঠেছে। প্রতিদিন কাজে বেরোবার আগে বাবা মাকে এখনও প্রণাম করে তবে বেরোয়। ওর চিন্তাভাবনা মানসিকতা কত সুন্দর। মাটি কখনো ঠকায় না মা। লেখাপড়া শিখে কতগুলো ডিগ্রি জড়ো করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে ঠিকমতো দীক্ষার প্রয়োজন, যা গুরুর থেকে পাওয়া যায়। আর এই গুরু হচ্ছে আমার মেয়ের দাদু ঠাকুমা, যারা ওকে পুরনো দিনের গল্প, নিজেদের ঐতিহ্যের কথা শুনিয়ে ওকে মানবিক হতে শেখাচ্ছেন। আমরা ওর বাবা মা সারা দিন সংসারের কাজে অতটা সময় দিতে পারি না মেয়েটাকে। তাই ওর ঠাকুমা দাদু ওকে যদি সুন্দর মানবিক করে গড়ে তোলার দায়িত্বটা নেন, সেটা খারাপ কোথায়? তুমিও আশীর্বাদ করো মা, যাতে ও বর্ধমানে থেকেই একজন প্রকৃত মানুষ তৈরি হতে পারে। ধন্যবাদ।